নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ 13 পর্ব। চলুন শুরু করা যাক। গোড়া সৈন্য ও সিপাহীরা শহরের উপান্তে এক স্থলে বন্দুকের তাক অভ্যেস করে। দিন রাত গোলাগুলির শব্দের জন্য লোকে সেই অঞ্চলের নাম দিয়েছে দমদমা। এই দমদমা বা দমদমে যাবার পথে এক জায়গার নাম বেলগাছিয়া। যে পল্লীতে যে গাছ বেশি দৃষ্ট হয় সেই গাছের নামেই পল্লীর নাম, যেমন বটতলা, কাঁকুরগাছি, লেবু বাগান, পেয়ারা বাগান, তালতলা, ডালিমতলা ইত্যাদি। বেলগাছিয়ায় দ্বারকানাথের মনোরম বিলাসপুরী বেলগাছিয়া ভিলা। এক বিশাল উদ্যানের মধ্য দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে মতিঝিল। তার স্বচ্ছ নির্মল জল, যে জলে ফুটে আছে নীলপদ্ম ও রক্তপদ্ম, যা কবিদের অতি প্রিয়। উদ্যানটিও সযত্নে কেয়ারি করা। এর মধ্যে রয়েছে গোলাপ, কদম্ব, স্থলপদ্ম, জুঁই, বেল, পিটুনিয়া, জিনিয়া, শাকসপাশ, আরও কত না বাহারি ফুল। বাহির বাড়িটিতে অতি প্রশস্ত সব হলঘর। সেগুলির ত্রুটিহীন সৌষ্ঠবে চোখ ধাঁধিয়ে যায়। দেয়ালগুলি আধুনিক শিল্পীদের চিত্রকলায় সজ্জিত। মধ্যে মধ্যে এক একটি ভাস্কর্যের নিদর্শন। কোনো কোনো কক্ষে দেয়াল জোড়া বেলজিয়াম আয়না। ওপর থেকে ঝুলছে 100-150 মোমের ঝাড়বাতি, যার আলো ঠিকরে পড়ছে দর্পণে। প্রতিটি প্রকোষ্ঠের মেঝেতে ছড়ানো রয়েছে মির্জাপুরি গালিচা। বুটিদার লাল রঙের কাপড় ও সবুজ ঝিলকে আসবাবগুলি মোড়া। মধ্যে মধ্যে শ্বেতপাথরের টেবিল, তার উপরে সাজানো পুষ্পস্তবক। সিঁড়ির দুপাশে ঝুলছে দুষ্প্রাপ্য অর্কিড। লোহার রেলিং ঢেকে দেওয়া হয়েছে লতাপাতায়। বাইরে একটি মার্বেল পাথরের ফোয়ারা, তার উপরে দণ্ডায়মান প্রেমের দেবতা কিউপিড। ফোয়ারাটিকেও আজ আলোকোদ্ভাসিত করা হয়েছে। এ যেন সত্যি ইন্দ্রপুরী। মতিঝিলের মাঝখানে একটি দ্বীপ, সেই দ্বীপের ওপরেও রয়েছে আর একটি গৃহ। এটির নাম গ্রীষ্মাবাস। একদিকে একটি ঝুলন্ত লোহার সেতু ও আর একদিকে একটি কাঠের সেতু। এই দিয়ে এই গ্রীষ্মাবাসটি বাগানের সঙ্গে যুক্ত। অবশ্য এই দুই সেতুও সদ্য আনিত দেবদারু পাতায় মোড়া এবং স্থানে স্থানে উঠছে বহু বর্ণ পতাকা। অতিথিদের সঙ্গে ঘনিষ্ঠতার তারতম্য অনুযায়ী কেউ বৈঠকখানায়, কেউ ওই গ্রীষ্মাবাসে বসেছেন। চতুর্দিক থেকে ভেসে আসছে বাদ্যযন্ত্র ও নৃত্যগীতের ধ্বনি। উদ্যানে অবিরাম বাজি পোড়ানো চলেছে। শীতকাল, ফিনফিনে বাতাস বইছে। আকাশ পরিষ্কার। অজস্র নক্ষত্রের সভাসদ নিয়ে নিশাপতি আজ সেখানে পূর্ণ গৌরবে বিরাজমান। ধরণীতলে এই বেলগাছিয়া ভিলাতেও যেন দ্বারকানাথ আজ তারকাদের মধ্যে চন্দ্র। ইউরোপ বিজয় করে এসেছেন তিনি। সেই উপলক্ষে আজ তার বন্ধুদের সঙ্গে মিলনোৎসব। তার অভিজ্ঞতা শ্রবণের জন্য সবাই উদ্গ্রীব। বেলগাছিয়া ভিলা স্থাপনের প্রথম দিকে দ্বারকানাথ তার শ্বেতাঙ্গ বন্ধু ও কৃষ্ণাঙ্গ বন্ধুদের পৃথক পৃথক দিনে নিমন্ত্রণ জানাতেন। ইদানিং তিনি সেই প্রভেদ ঘুচিয়ে দিয়েছেন। বিশিষ্ট রাজপুরুষ, কাউন্সিলরের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, সামরিক কর্মচারী এবং জেলা শাসকেরা যেমন আসেন, তেমনি ভারতীয়দের মধ্যে খ্যাতিমান বিদগ্ধ ব্যক্তি, জমিদার ও ব্যবসায়ীদেরও তিনি আমন্ত্রণ জানান। বিলাসিতায় দ্বারকানাথের কার্পণ্য নেই, কিন্তু বেলেল্লা তিনি পছন্দ করেন না। ফুর্তি ও কৌতুক যদৃচ্ছা হতে পারে, কিন্তু কেউ বেএখতিয়ার হয়ে গেলেই জানবে যে ভবিষ্যতে আর কোনো দিন বেলগাছিয়া ভিলায় তার নিমন্ত্রণ হবে না। ইউরোপ যাত্রার আগে থেকে দ্বারকানাথ ফরাসি রুচির অনুরাগী। তার বিলাসপুরীর নৈশভোজে ফরাসি রান্না এবং মোগলাই কাবাব, পোলাও হোসেনির, এই দুরকমই খাদ্য পরিবেশিত হয়। শ্রেষ্ঠ মদ্য আনয়ন করেন তিনি সরাসরি ফরাসি দেশ থেকে, এবং তা অঢেল অফুরন্ত।
ভোগ বাসনার চেয়েও আড়ম্বর প্রিয়তাই এই মানুষটির চরিত্র লক্ষণ। মতিঝিলের মধ্যে দ্বীপের ওপরের গ্রীষ্মাবাসটির একটি কক্ষে দ্বারকানাথ নির্বাচিত বন্ধুমণ্ডলীর মধ্যে দণ্ডায়মান। অতিথিরা উপবিষ্ট, তাদের হাতে সুরাপাত্র। কারুর আচরণে কোনো রকম ব্যস্ততা নেই, কেননা উৎসব চলবে সারা রাত। দ্বারকানাথের পরনে মখমলের পাজামা, তার ওপরে সোনার জরির কাজ করা একটি জানু ছড়ানো জোব্বা, কণ্ঠে মণিমাণিক্য খচিত স্বর্ণহার, মাথায় উষ্ণিস, গায়ে স্বর্ণালঙ্কৃত একটি কাশ্মীরি শাল আলগাভাবে জড়ানো, পায়েও সেই অনুরূপ কারুকার্য খচিত সুর তোলা নাগরা। তিনি খুব দীর্ঘকায় নন, কিন্তু উজ্জ্বল চোখ দুটিতে তার ব্যক্তিত্ব পরিস্ফুট। নাসিকার নিচে লম্বা গুম্ফ। তিনি কথা বলেন ধীর স্বরে, প্রতিটি শব্দের ওপর আলাদাভাবে জোর দিয়ে। ইংরেজি বাহুল্য বর্জিত এবং পরিষ্কার। তিনি দাঁড়িয়ে আছেন একটি টেবিলে এক হাতের ভর দিয়ে। সেই টেবিলের ওপর রাখা একটি রূপোর আলবোলা এবং একটি মরক্কো চামড়ায় বাঁধানো খাতা। খাতাটিতে তিনি তার ভ্রমণকালীন দিনলিপি লিপিবদ্ধ করে রেখেছিলেন। মাঝে মাঝে খাতাটির পৃষ্ঠা উল্টে তিনি তার ভ্রমণ বর্ণনা শোনাচ্ছেন অতিথিদের। এক সময় এক ইংরেজ পুরুষ প্রশ্ন করল, মহাশয়, ইহা কি সত্য যে আপনি খ্রিস্টান জগতের গুরু মহামান্য পোপের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন? দ্বারকানাথ মৃদু হেসে বিনীতভাবে ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মহাশয়, ইহা সত্য। রোমের ইংলিশ কলেজের প্রিন্সিপাল মহোদয় অনুগ্রহ করিয়া আমাকে পোপের সন্নিধানে লইয়া গিয়াছিলেন। তাহাকে দর্শন করিয়া আমি ধন্য হইয়াছি। অপর একজন ইংরেজ বলল, ইহার পূর্বে কোনো পোপ কি কোনো অখ্রিস্টানকে নিজ কক্ষে গ্রহণ করিয়াছেন? তাহা আমি বলিতে পারি না। প্রথম ইংরেজটি এবার একটু উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, তবে কি ইহাও সত্য যে আপনি পোপের সম্মুখে দণ্ডায়মান হইয়াও আপনার মস্তক হইতে উষ্ণিস খোলেন নাই? হ্যাঁ, ইহাও সত্য। উপস্থিত ইংরেজ পুরুষ ও মহিলারা আহত বিস্ময়ের ধ্বনি করে উঠল। পোপের সম্মুখে পৃথিবীর রাজাধিরাজরাও মস্তক নগ্ন করে। দ্বারকানাথ বললেন, আপনারা বিচলিত হইবেন না। মহামান্য পোপ আমার ওপর ক্ষুব্ধ হন নাই। তিনি সাদরেই আমাকে অভ্যর্থনা করিয়াছিলেন। আমি তাহাকে বুঝাইয়া বলিয়াছিলাম যে কোনো ব্যক্তিকে সম্মান প্রদর্শন করার জন্য মস্তকে উষ্ণিস রাখাই আমাদিগের দেশীয় প্রথা। অনেকেই এ কথায় তেমন প্রসন্ন হল না। তখন ডিরোজিও শিষ্য উচ্ছ্বাসপ্রবণ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় উঠে দাঁড়িয়ে বললেন, প্রিন্স দ্বারকানাথ উপযুক্ত ব্যবহারই করিয়াছেন। আমাদের দেশীয় প্রথায় তিনি মাননীয় পোপকে সম্মান জানাইয়াছেন। আর একজন ইংরেজ প্রশ্ন করল, ইংল্যান্ডে গিয়াও কি আপনি আপনার দেশীয় প্রথা সর্বত্র মান্য করিতে পারিয়াছেন? দ্বারকানাথ তৎক্ষণাৎ বললেন, হ্যাঁ মহাশয়, যত দূর সম্ভব মান্য করিয়াছি। আমি স্বীকার করিতে বাধ্য, এ বিষয়ে আপনাদের স্বদেশবাসীদিগের মনোভাব যথেষ্ট উদার। প্রতিদিন স্নানের পূর্বে গায়ত্রী জপ করা আমার অভ্যেস। ইংল্যান্ডে গিয়েও সে অভ্যেস ত্যাগ করি নাই। এমনও হইয়াছে, আমি গায়ত্রী জপে বসিয়াছি, এমন সময় কোনো সম্ভ্রান্ত বংশীয় রমণী তাহার পতি সমাভিবাহারে আমার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন। আমি ভৃত্যদের দিয়া সংবাদ পাঠাইয়াছি তাহারা যেন অনুগ্রহ করিয়া একটু অপেক্ষা করেন, কেননা আমি জপ ছাড়িয়া উঠিতে পারিব না। আর একদিনের ঘটনা আমার স্মরণে আছে। সাম্রাজ্ঞী ভিক্টোরিয়ার আমন্ত্রণে আমি এক দিবস রাজপ্রাসাদের শিশু সদন পরিদর্শনে গিয়াছিলাম। সে স্থলে আপনাদিগের ভবিষ্যৎ যুবরাজ প্রিন্স অব ওয়েলস এবং রাজকুমারী ছিলেন। মুক্তাখচিত শ্বেত মসলিন পরিহিত সেই অনিন্দকান্তি বালক বালিকাকে দেখিয়া
আমি পরম প্রীতি পাইয়াছিলাম। উহারা কখনো কোনো হিন্দু দেখে নাই, সে কারণে অদ্ভুত বিস্ময় ভরা চক্ষে আমাকে নিরীক্ষণ করিতেছিল। আমি প্রথমে উহাদের প্রতি কোনো সম্ভাষণ করি নাই। আমার সেদিনের পথ প্রদর্শিকা লেডি লিটলটন আমায় প্রশ্ন করিলেন, অল্প বয়স্কদের আপনারা কোন প্রথায় অভিবাদন করেন এবং উহারা আপনার সহিত করমর্দন করিতে পারে কি? আমি উত্তর করিলাম, বিলক্ষণ। অল্প বয়সীদের আমরা অঙ্গস্পর্শ করিয়াই প্রীতি জানাই। তখন সেই বালক বালিকা আসিয়া করমর্দন করিল এবং আমিও তাদের স্কন্ধে হস্ত রাখিয়া আমার শুভাশিস অর্পণ করিলাম। উপস্থিত ইংরেজগণ কেউই কোনোদিন ইংল্যান্ডের যুবরাজকে চর্মচক্ষে দেখেনি। তার সঙ্গে করমর্দন করা তো স্বপ্নের বিষয়। এই নেটিভ ব্যক্তিটি সেই সৌভাগ্য তো অর্জন করেছে বটেই, এমনকি ব্রিটিশ সাম্রাজ্যের ঈশ্বরী মহামাননীয়া ভিক্টোরিয়ার সঙ্গে মধ্যাহ্নভোজন পর্যন্ত সেরে এসেছে। কিন্তু সেজন্য এর মধ্যে গর্বরেখা নেই। দ্বারকানাথের আত্মীয় প্রসন্ন কুমার ঠাকুর ইংরেজিতে জিজ্ঞেস করলেন, সে দেশের তো বহু প্রকার জাঁকজমকের কথা শুনিলাম, কিন্তু সেথায় এই বেলগাছিয়া ভিলার মতন এমন সুরম্য ভবন আছে কি? এবার দ্বারকানাথ একটি দীর্ঘশ্বাস নীরবে গোপন করলেন। একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভ্রাত, এক সময় এই ভিলার জন্য আমার গর্ব ছিল, কিন্তু বিলাতে গিয়া সে গর্ব আমার চূর্ণ হইয়াছে। সেই কারণেই সে স্থল হইতে আমি আমার পুত্র দেবেন্দ্রকে এক পত্রে লিখিয়াছিলাম, মানুষের যদি ঐশ্বর্য থাকে তাহা হইলে সে ঐশ্বর্য উপভোগ করিবার উপযোগী দেশ হইল এই। সে দেশের উদ্যান বাটিকাগুলি যে কি মনোরম তাহা ভাষায় প্রকাশ করিবার ক্ষমতা আমার নাই। আমার এই বাগানটি এখন আমার চোখে দুয়োরানি তুল্য অপ্রিয় বোধ হয়। এক ইংরেজ প্রশ্ন করল, আপনি ডিউক অফ ডেভনশায়ারের কানন সৌধটি পরিদর্শন করিয়াছেন কি? দ্বারকানাথ এবার উচ্ছ্বসিত হয়ে বললেন, আপনি যথার্থ নামটি উচ্চারণ করিয়াছেন। অনেক দেখিয়াছি, কিন্তু উহার তুল্য আর দেখি নাই। চ্যাটসওয়ার্থে ডিউক অফ ডেভনশায়ারের কানন, তাহাতে যে কত প্রকারে দেশি বিদেশি বৃক্ষ রহিয়াছে তাহার ইয়ত্তা নাই। কে জানিত এই পৃথিবী এত প্রকার বৃক্ষ ঐশ্বর্যে ঐশ্বর্যান্বিতা? আরো বড় বিস্ময়ের কথা, সেই শীতপ্রধান দেশেও ডিউক মহাশয় কত প্রকার নাতিশীতোষ্ণ অঞ্চলের বৃক্ষরাজি সযত্নে সংগ্রহ করিয়াছেন। সেই উদ্যানের তুলনায় আমার এই ভিলা যেন সমুদ্রের তুলনায় গোষ্পদ। ও দেশের আর কোন কোন বস্তু দেখিয়ে আপনি বিস্ময়ান্বিত হইয়াছেন? আসল কথাটাই তো এখনো বলি নাই। একটি বিস্ময়ই আর সব কিছুকে ছাড়াইয়া বহু দূর গিয়াছে। শ্বেতাঙ্গ জাতি এক অসাধ্য সাধন করিয়াছে। তাহারা এক মহাশক্তিশালী দৈত্যকে বন্দী করিয়া ভৃত্য করিয়াছে। মহাশয়, রহস্য না করিয়া একটু খুলিয়া বলিবেন কি? আমি ফার্সি ও আরবি ভাষা শিক্ষা করিয়াছি। উহাতে কতকগুলান অত্যুৎকৃষ্ট কিস্সা রহিয়াছে। একটির নাম কলসির দৈত্যের কিস্সা। কলসির মধ্যে বন্দী এক দানবকে মুক্ত করিয়া এক ব্যক্তি তাহার সাহায্যে যাবতীয় কর্ম করাইয়া লইত। ইউরোপে গিয়া দেখিলাম তাহা অপেক্ষা অধিকতর শক্তিশালী এক দৈত্য এখন শ্বেতাঙ্গদের দাস। সেই দৈত্যের নাম বাষ্প। আপনারা কল্পনা করিতে পারেন কি? এক বিশাল লৌহ শকট, যাহাতে শত শত লোক বসিতে পারে, সেই শকট বাষ্পে টানিয়া চলিতেছে। সে এক অভূতপূর্ব দৃশ্য বটে। বিলাতের কয়েক স্থলে এই শকট চলিতেছে। ইহার গমন পথকে রেল রোড কহে। আমি জার্মানির কলোন নগরীতে, বিলাতের ম্যানচেস্টারে স্বয়ং এই রেল যোগে গমনাগমন করিয়াছি। সে যে কি বিস্ময়!
উপস্থিত ইউরোপীয়দের অনেকেই রেলওয়ে সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। বাঙালিরাও যে বাষ্পচালিত রেলের কথা আগে শোনেনি তা নয়, সংবাদপত্রে প্রায়ই এ বিষয়ে কৌতূহলোদ্দীপক সংবাদ আসে। কিন্তু দ্বারকানাথ স্বচক্ষে রেলগাড়ি দেখে প্রায় যেন শিশুর মতন মুগ্ধ। নিউ ক্যাসেলে কয়লা খনি পরিদর্শন করতে গিয়ে তিনি দেখলেন যে সেখানেও কয়লা উত্তোলনের ব্যাপারে বাষ্পশক্তির সাহায্য নেওয়া হচ্ছে, কয়লা বহন করা হচ্ছে রেলগাড়িতে। বাংলাদেশে রানীগঞ্জে সর্বশ্রেষ্ঠ কয়লা খনির প্রতিষ্ঠাতা দ্বারকানাথ নিউ ক্যাসেলে গিয়ে আফসোস করেছিলেন, যদি তার নিজের দেশেও কয়লা চালানোর এমন সুবিধা থাকত। এদেশে রেল লাইন পাতা যায় না। দ্বারকানাথ বললেন, শুধু রেলগাড়ি কেন, বাষ্প আরও কত অদ্ভুত কর্ম করিতেছে। আমি দেখিলাম বাষ্পশক্তির সাহায্যে সংবাদপত্র মুদ্রিত হয়, ব্যাংক নোট মুদ্রিত হয়। কেউ একজন মন্তব্য করল, জাহাজেও আজকালি তো বাষ্পকল লাগানো হইতেছে। দ্বারকানাথ বললেন, লিভারপুলে আমি জাহাজ নির্মাণ কারখানাও দেখিতে গিয়াছিলাম। বিলাত গমনের পূর্বেই আমার 2খানি জাহাজ নির্মাণের জন্য ফকেট কোম্পানিকে বরাত দেওয়া ছিল। আমি স্বচক্ষে দেখিলাম সেই জাহাজদ্বয়ের ইঞ্জিন নির্মিত হইতেছে। আমার আত্মীয় বান্ধবদের আগ্রহে ও অনুরোধে একটি জাহাজের নামকরণ হইয়াছে আমার নামে। সেই দ্বারকানাথ জাহাজের ইঞ্জিন 350 অশ্বশক্তি বিশিষ্ট। কল্পনা করুন একবার, 350 অশ্বের স্থান লইয়াছে শুধু বাষ্প। তাহা হইলে সে কত বড় দৈত্য! ঈষৎ রঙিন নেশায় সকলে হঠাৎ চটপট করে হাততালি ধ্বনি দিয়ে উঠল। গল্পে গল্পে ঘন হয়ে এলো রাত। দ্বারকানাথের ভ্রমণ বর্ণনা সাহেব ও নেটিভ উভয় দলের কাছেই খুব আকর্ষণীয়। এই প্রথম কোনো সম্ভ্রান্ত বংশীয় নেটিভ ইউরোপ পরিভ্রমণ করে এসে চাক্ষুষ বিবরণ পেশ করছেন, এবং দ্বারকানাথ যে সবকিছুরই প্রশংসা করছেন তা নয়। দ্বারকানাথের বর্ণনার মধ্যে খুব সূক্ষ্মভাবে একটা কথাও ফুটে উঠেছে, যে ভারতের সম্পদ আহরণ করেই ইংল্যান্ডের এতখানি উন্নতি। সাহেবরাও এই প্রথম একজন নেটিভের মুখ থেকে তাদের পিতৃভূমি সম্পর্কে নানা কথা শুনছে। এই এক নতুন দৃষ্টিভঙ্গি, এবং সবচেয়ে বড় কথা, নেটিভ হয়েও এই ব্যক্তি এমন এমন স্থানে গমন করেছে যেখানে যাওয়ার সুযোগ তাদের নিজেদেরই হয় না। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যেতে যেতে কথা একটু অপ্রিয় দিকে বাঁক নিল একসময়। সুরার প্রভাবে কারুর কারুর ব্যবহার আরও সুমিষ্ট হয়, কারুর বা ভেতরের তিক্ততা বেরিয়ে আসে। ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকার জনৈক লেখক হঠাৎ প্রশ্ন করলেন, শ্রীযুক্ত ঠাকুর, আমরা বুঝিতে পারিতেছি যে ইংল্যান্ড, গৌরবোজ্জ্বল ইংল্যান্ড আপনাকে মুগ্ধ করিয়াছে। আপনি কি সেখানে পুনরায় যাইতে পারিবেন? দ্বারকানাথ দৃঢ়ভাবে বললেন, নিশ্চয়ই। ফিরিবার পথেই আমার মনে হইতেছিল যে কত কিছুই দেখা হইল না, অতৃপ্তি রহিয়া গেল। আবার আসিব। অনেক নবলব্ধ বন্ধুবর্গকে বলিয়া আসিয়াছি, আবার আসিব। কিন্তু আপনি ব্রাহ্মণ হইয়া নিষিদ্ধ কালাপানি পাড়ি দিয়াছেন। আপনার সমাজ আপনাকে জাতিচ্যুত করিবে না। এ বিষয়ে যে একটি আন্দোলন উঠিয়াছে তাহা আমি জানি। আপনাকে প্রায়শ্চিত্ত করিতে হইবে নিশ্চয়। ইহা কি সত্য যে হিন্দু শাস্ত্রমতে প্রায়শ্চিত্ত করিতে গেলে গোময় আহার করিতে হয়? কেউ কেউ হেসে উঠল, কেউ কেউ হাসি গোপন করল। ভ্রু কুঞ্চিত করে দ্বারকানাথ একটুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। ফ্রেন্ড অফ ইন্ডিয়া মাঝে মাঝেই তাকে কুটুস কুটুস করে দংশন করে। অবশ্য বিলাত যাত্রার প্রাক্কালে তারা অভিনন্দন জানিয়েছিল। এখন এই ব্যক্তি তাহার বেদনার জায়গায় ঘা দিয়েছে। এতকাল ধরে তিনি কত ব্রাহ্মণের ভরণ পোষণ করেছেন, তিনি কল্পনাও করতে পারেননি যে এরা কখনো তার বিরুদ্ধে যাবে। অথচ
এরাই এখন তাকে সমাজচ্যুত করার জন্য কলকোলাহল শুরু করেছে। মূর্খ ও সংস্কার সর্বস্ব ব্রাহ্মণদের তিনি আজকাল দুচক্ষে দেখতে পারেন না। হিন্দু ধর্ম আর কতকাল কূপমণ্ডুক হয়ে রইবে? দেশ বিদেশের জ্ঞান আহরণ, মানুষের সৃষ্ট এবং প্রকৃতির সৌন্দর্য দর্শনেরও বাধা সৃষ্টি করে এই মূর্খরা। ধীর গম্ভীর স্বরে দ্বারকানাথ প্রশ্নকারীর উদ্দেশ্যে বললেন, আপনি নিশ্চয়ই জ্ঞাত আছেন যে পরলোকগত রাজা রামমোহন রায় ছিলেন আমার শ্রদ্ধেয় বন্ধু। তাহার আদর্শে আমি এই সকল ক্ষুদ্র সংস্কার বর্জন করিতে সমর্থ হইয়াছি। এ সমাজ যদি আমাকে পরিত্যাগ করে, তবে আমি স্বয়ং সুখী চিত্তে পৃথক সমাজ গড়িব, সে সাধ্য আমার রহিয়াছে। আপনার পরিবারের সকলে আপনার পক্ষে যাইবে কি? দ্বারকানাথ এবার প্রসন্ন কুমারের দিকে তাকালেন। তার এই জ্ঞাতি ভ্রাতা তাকে পরিত্যাগ করেনি। প্রসন্ন কুমারের পিতা রামমোহন দেশী ছিলেন, কিন্তু প্রসন্ন কুমার রামমোহনের মুক্ত চিন্তার অনুসারী। অথচ দুঃখের বিষয়, তার নিজের পিতৃব্য ও ভ্রাতারা সর্বাংশে তাকে সমর্থন করেননি। ম্লেচ্ছ সংসর্গ দোষের জন্য তারাও দ্বারকানাথের প্রায়শ্চিত্তের দাবি জানিয়ে গুনগুন করছেন। দ্বারকানাথ বললেন, নিজ পরিবারের মধ্যে সাময়িক মনান্তর হয়, তাহাতে গুরুত্ব দিবার কিছু নাই। তবে আবার আপনাদের বলিতেছি, আমি কদাচ প্রায়শ্চিত্ত করিব না। আমি কোনো দোষ করি নাই, বরং দেশবাসীর সম্মুখে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করিয়াছি। আপনার সুযোগ্য পুত্র বাবু দেবেন্দ্র কি আপনার সমর্থক? আমরা জানিতে ইচ্ছা করি আপনি কতখানি নিঃসঙ্গ। আমার পুত্র, অবশ্যই সে আমার সমর্থক। অদ্যকার উৎসব সার্থক করিবার ভার তো তাহারই উপর। প্রকোষ্ঠের বাইরে অপেক্ষামান ভৃত্যদের উদ্দেশ্যে গলা চড়িয়ে দ্বারকানাথ বললেন, ওরে, কে আছিস? দেবেন্দ্রকে একবার ডাক তো। কেউ কোনো সাড়া দিল না। অঙ্গের শালখানির এক প্রান্ত মাটিতে লুটিয়ে দ্বারকানাথ চলে এলেন দ্বারের পাশে। তার ব্যক্তিগত দুজন ভৃত্য সেখানে নিথরভাবে দাঁড়িয়ে। তিনি রুক্ষ স্বরে বললেন, দেবেন্দ্র কোথায়? সে এখানেই ছিল না? ভৃত্য দুজন অত্যন্ত ভীত স্বরে বলল, আজ্ঞে না হুজুর। সে কি বৈঠকখানা বাড়িতে রয়েছে? যা, ডেকে আয়। আমার নাম করে বলবি এখুনি আসতে। ভৃত্য দুজন তড়িৎ গতিতে ছুটে গেল। তবু ওদের ব্যবহারে কেমন একটা খটকা লাগলো দ্বারকানাথের মনে। কয়েক বছর আগের একটি ঘটনা তার মনে পড়ল। তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন। রক্তের ঝলক এসে গেল তার মুখে। তিনি কক্ষের অভ্যাগতদের উদ্দেশ্যে বললেন, আপনারা বিশ্রাম ভোলাপ করুন, আমি অবিলম্বে আসিতেছি। জুতো মশমশিয়ে দ্বারকানাথ সেতু পার হয়ে চলে এলেন বৈঠকখানা বাড়ির দিকে। তার ললাটে কুঞ্চন রেখা। ফোয়ারার সামনে আর কয়েকজন ভৃত্যকে দেখে তিনি আবার প্রশ্ন করলেন, তোরা কেউ দেবেন্দ্রকে দেখেছিস? ভৃত্যেরা উত্তর দিতে সাহস পায় না। তারা কর্তাবাবুর মেজাজ জানে। ওর অপছন্দ মতো সত্য কথাও উনি একেবারে সহ্য করতে পারেন না। ভৃত্যেরা সবাই জানে কর্তাবাবুর বড় ছেলে এখানে নেই। তবু তারা খোঁজ করবার জন্য ব্যস্ত হয়ে ছুটে গেল। দেবেন্দ্রবাবু যাবার সময় ভৃত্যদের এবং বৈকুণ্ঠ নায়েবকে বলে গেছেন যে বাবামশাইকে যেন জানিয়ে দেওয়া হয় তিনি সুস্থ বোধ করছেন না, তিনি চলে যাচ্ছেন। বৈকুণ্ঠ নায়েব দূর থেকে দ্বারকানাথকে দেখেই দ্রুত উদ্যানের মধ্যে লুকিয়ে পড়ল। দ্বারকানাথ নিজেই দেবেন্দ্র, দেবেন্দ্র বলে ডাকতে ডাকতে একটি কক্ষে উঁকি দিতে লাগলেন। তারপর যখন তিনি বুঝলেন তাহার পুত্র বেলগাছিয়া ভিলার কোথাও নেই, তখন তার মুখখানি বিবর্ণ হয়ে গেল। ধীরে ধীরে তিনি বেরিয়ে এসে দাঁড়ালেন উন্মুক্ত আকাশের তলায়।
বৎসর কয়েক আগে বড়লাট লর্ড অকল্যান্ডের ভগিনী মিস ইডেনের সম্বর্ধনার উদ্দেশ্যে তিনি এই বেলগাছিয়া ভিলাতেই মহা সমারোহের সঙ্গে এক ভোজন আয়োজন করেছিলেন। সেদিনও তিনি দেবেন্দ্রকে দিয়েছিলেন পরিচালনার ভার। পুত্রকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এইসব উৎসবের অর্থব্যয় কখনো বৃথা যায় না। ব্যবসা ও জমিদারি পরিচালনার জন্য মান্যগণ্য রাজপুরুষদের সঙ্গে সৌহার্দ্য রাখলে অনেক সুবিধে হয়। সেদিনও দেবেন্দ্র তার কাজে অবহেলা করেছিল। এক সময় দেখা গিয়েছিল যে সে অনুপস্থিত, কিন্তু আজও সে চলে গেছে। অতিথিরা একথা জানলে সকলের সামনে তার মাথা হেঁট হয়ে যাবে। তার পুত্র পিতৃগৌরব সম্পর্কে উদাসীন। পুত্রের মতিগতি তিনি কিছুই বুঝতে পারছেন না। কলেজ ছাড়ার পর দেবেন্দ্র হঠাৎ অত্যন্ত বেশি বাবুয়ানি শুরু করেছিল। সে সংবাদ দ্বারকানাথের কানে গেলেও তিনি বাধা দেননি। তিনি বুঝেছিলেন বয়সকালে ও দোষ কেটে যাবে। একবার দেবেন্দ্র এমনই এক সরস্বতী পুজোর ধুম লাগালো যে সারা শহরে গাঁদা ফুল আর সন্দেশ বাকি ছিল না। সবই এসেছিল ঠাকুর বাড়িতে। এতটা বাড়াবাড়ি দ্বারকানাথ পছন্দ করেননি। পুজো উপলক্ষে লাক্ষাধিক টাকা ব্যয় করার চেয়ে যে এইরূপ ভোজের আসরের উপযোগিতা বেশি তা দেবেন্দ্র বুঝবে না। দেবেন্দ্র চপলমতি কিছুটা সংশোধন করার অভিপ্রায়ে দ্বারকানাথ ছেলেকে ব্যাংকের হিসাব রক্ষকের কাজে লাগিয়ে দিয়েছিলেন। দ্বারকানাথ লক্ষ্য করেছেন দেবেন্দ্র সাহিব সুবোধের সঙ্গে খুব একটা সংসর্গ করতে চায় না। সে ইংরেজিতে কিছু কাঁচা, সে তো শিক্ষক রেখে কিছুদিনের মধ্যেই আয়ত্ত করে নেওয়া যেতে পারে। দেবেন্দ্র বুদ্ধিমান যে তাতে কোনো সন্দেহ নেই। পিতা এদেশের শিরোমণি। জর্জ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে উচ্চতম পদের ইংরেজের সঙ্গে যার শুধু পরিচয় নয়, বন্ধুত্বের সম্পর্ক, তার পুত্র পারতপক্ষে ইংরেজদের সংস্পর্শেই যেতে চায় না। দ্বারকানাথ দেবেন্দ্রকে কার্টেগর কোম্পানির অংশীদার করে নিয়েছেন, কিন্তু তার অবর্তমানে দেবেন্দ্র সাহেবদের সঙ্গে মিলেমিশে সেই কোম্পানি চালাবে কি করে? দেবেন্দ্র সেই সাময়িক বাবুয়ানি ঘুচে গেছে, কিন্তু তার পরিবর্তে যা শুরু করেছে তার চেয়ে বাবুয়ানি ছিল ভালো। বড় মানুষের ছেলে মাঝে মাঝে আমোদ আহ্লাদ করবে, সেটাই তো স্বাভাবিক। অথচ দেবেন্দ্র এখন দিনরাত সংস্কৃত চর্চা করে, আর কি এক পাঠশালা স্থাপন করে তাই নিয়ে মেতে আছে। একদিন তিনি এজন্য শাস্ত্রী মশাইকে ধমক দিয়েছিলেন, এত বড় বিষয় সম্পত্তির তদারকি করতে হবে যাকে, সে কেন ওইসব অকিঞ্চিতকর ব্যাপার নিয়ে পড়ে থাকছে। প্রবাস থেকে ফিরে তিনি এমন কথাও শুনেছেন যে কোনো কোনো দিন দেবেন্দ্র নাকি ঘন্টার পর ঘন্টা কেদারায় বসে থাকে। নাওয়া খাওয়ার ব্যাপারেও হুঁশ নেই, কেউ ডাকলেও সাড়া দেয় না। এসব কিসের লক্ষণ? দ্বারকানাথ নক্ষত্র খচিত আকাশের দিকে তাকালেন। তার মুখে বেদনার গাঢ় ছায়া। তার ধারণা ছিল তার ইচ্ছা অনুসারেই সব কিছু সংঘটিত হবে, কিন্তু আজ নিজেকে অত্যন্ত অসহায় বোধ হল। সামান্য অবস্থা থেকে কত কঠোর পরিশ্রমে ও জেদে তিনি প্রায় একটি সাম্রাজ্য স্থাপন করেছেন, কিন্তু কি লাভ হল? ইংরেজ পুরুষটি প্রশ্ন করেছিল, তিনি আজ কতটা নিঃসঙ্গ। বস্তুত তার মতো নিঃসঙ্গ মানুষ বুঝি আর কেউ নেই। পিতা নেই, মাতা নেই, সহধর্মীয় কয়েক বৎসর আগে গত হয়েছেন। আত্মীয় পরিজনরা তার প্রতি হিংসুক। প্রিয়তম পুত্রকে তিনি নিজের আদলে গড়বেন ভেবেছিলেন, কিন্তু সে দূরে দূরে সরে থাকে। কখনো নিজে থেকে এসে ঘনিষ্ঠ বাক্য বলে না। বাড়ির সকলে তাকে সমীহ করে, ভয় করে, যেন তিনি একটা বাঘ। একটা স্নেহের কথা বলার মতো কেউ নেই। দেবেন্দ্র কি তার জীবন প্রণালীর প্রতি অবজ্ঞা পোষণ করে? দ্বারকানাথ অভিমানের সঙ্গে চিন্তা করলেন, তাহলে আর বাণিজ্য ও সমৃদ্ধির জন্য এত শ্রম করে কি হবে? তার জীবন তো শুষ্কই থেকে যাবে। মনে পড়ল
প্রবাসের দিনগুলি কত মনোরম ছিল, কত অভ্যর্থনা, কত স্তুতি। তিনি যেখানেই গেছেন সকলের দৃষ্টি ঘিরে থেকেছে তাকে। অর্থ উপার্জন তো অনেক হয়েছে, আর নয়। দ্বারকানাথ সংকল্প করলেন যত শীঘ্র সম্ভব তিনি আবার সাগর পাড়ের দেশের উদ্দেশ্যে ভেসে পড়বেন। এ পোড়া দেশের জন্য আর মস্তক ঘর্মাক্ত করে লাভ কি? আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত কালজয়ী উপন্যাস সেই সময়, 13 পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। আমি সুদেষ্ণা এই সাহিত্য সংলাপ চ্যানেলে বাংলার বড় বড় সাহিত্যিকদের গল্প ও উপন্যাস আপনাদের পাঠ করে শুনিয়ে থাকি। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগছে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে কোনো নতুন গল্প বা উপন্যাস নিয়ে যখনই আসব তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের কাছে। আমার আরও একটি চ্যানেল আছে যার নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি আপনাদের পাঠ করে শোনাই কবিতা, ভালোবাসা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা। যদি ওই ধরনের পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার ঘুরে দেখবেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও এলে নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।